বাংলাদেশের আসন্ন যে নির্বাচনটা আসছে মানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটা নিয়ে তো আলোচনা এখন তুঙ্গে। হুম। তবে এবারের আলোচনার কেন্দ্রে এমন একটা বিষয় যা আগে কখনো ছিল না, পোস্টাল ভোটিং। হ্যাঁ। বিশেষ করে প্রবাসীদের জন্য দেশের বাইরে থেকে ভোট দেওয়ার এই সুযোগটাকে ঘিরে যা হচ্ছে তা রীতিমতো একটা রাজনৈতিক থ্রিলার হয়ে দাঁড়িয়েছে। ব্যাপারটা অদ্ভুত তাই না? একটা সিস্টেম আনা হলো গণতন্ত্রকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য, প্রবাসীদের অধিকার দেওয়ার জন্য, আর এখন সেটাই হয়ে দাঁড়িয়েছে মূল বিতর্কের কারণ। ঠিক। আমাদের আজকের আলোচনার ভিত্তিও কিন্তু একটা ইউটিউব চ্যানেলের গভীর বিশ্লেষণ। তারা দেখানোর চেষ্টা করেছে কিভাবে এই পুরো পরিস্থিতিটা দলগুলোর মধ্যে অবিশ্বাস, সন্দেহ আর একটা কৌশলগত লড়াইয়ের জায়গায় চলে গেছে। আর এই থ্রিলারের শুরুটাই হয়েছে বাহরাইনের ওই নাসুমেঙ্ঘ ভিডিওটা দিয়ে। চলুন ওখান থেকেই শুরু করা যাক। দেখা যাক একটা ভালো উদ্দেশ্যে আনা ব্যবস্থা কিভাবে পুরো নির্বাচনের চালচিত্রই বদলে দিতে পারে। আচ্ছা, প্রথমে প্রেক্ষাপটটা একটু বোঝা যাক। এই পোস্টাল ভোটের ব্যাপারটা আসলে কতটা বড়, কারণ প্রায় 15,33,000 ভোটার। বিশাল সংখ্যা। হ্যাঁ, 15,33,000 ভোটার এবার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রায় অর্ধেক 7,72,000-এর বেশি আমাদের প্রবাসী নাগরিক। একদম। আর এই সংখ্যাটাই পুরো ঘটনাকে অন্য একটা মাত্রা দিচ্ছে। আপাতদৃষ্টিতে হয়তো মনে হতে পারে এটা শুধু কিছু অতিরিক্ত ভোট, কিন্তু এর প্রভাবটা অমছুং কিরকম? তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় দেশের অন্তত 116টা আসনে গড়ে 5,000-এর বেশি পোস্টাল ভোটার আছেন। ভাবুন একবার, 116টা আসনের ভাগ্য। 116টা আসন? এটা তো অবিশ্বাস্য। এখানেই শেষ নয়, এর মধ্যে আবার 18টা আসনে পোস্টাল ভোটারের সংখ্যা 10,000-এরও বেশি। 10,000? হ্যাঁ, আমাদের দেশের নির্বাচনী ইতিহাস যদি দেখেন, সেখানে তো মাত্র 1-1,500 ভোটের ব্যবধানে প্রার্থীদের হারজিত ঠিক হয়ে যায়। সেখানে 10,000 অতিরিক্ত ভোট মানে তো এক একটা আসনের ফলাফল পুরোপুরি উল্টে যাওয়া। পুরোপুরি। এটা শুধু প্রভাব নয়, এটা আক্ষরিক অর্থেই পুরো নির্বাচনের চালচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এক একটা ভোট এখানে সোনার চেয়েও দামি হয়ে উঠেছে। আর এই সোনার চেয়েও দামি ভোটগুলো নিয়েই তো যত কাণ্ড, তাই না? যা শুরুটা হলো বাহরাইনের ওই ভাইরাল ভিডিওটা দিয়ে। ঠিক কি দেখা গিয়েছিল ওখানে? ভিডিওটা আসলেই বেশ আলোড়ন ফেলেছে। দেখা যাচ্ছে যে একজনের বাসায় শত শত পোস্টাল ব্যালটের খাম আর কাগজপত্র খুব সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখা হয়েছে। আর অভিযোগটা হলো ওই বাসাটি একজন জামাতে ইসলামী নেতার। তারা নাকি পরিকল্পিতভাবে প্রবাসীদের ব্যালট সংগ্রহ করে নিজেদের পক্ষে ভোট দেওয়ার একটা বিশাল আয়োজন করেছে। এক কথায় ভোট জালিয়াতির একটা গুরুতর অভিযোগ। স্বাভাবিকভাবেই জামায়াত ইসলামী এই অভিযোগ অস্বীকার করেছে নিশ্চয়। হ্যাঁ, তারা তো এটাকে পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের বক্তব্য বেশ পরিষ্কার। তিনি বলেছেন, বাহরাইন তো দূরের কথা, বিদেশের কোনো দেশেই নাকি জামায়াতের কোনো অফিসিয়াল সাংগঠনিক শাখা বা কমিটিই নেই। কমিটিই নেই? তাদের যুক্তি হল, যেখানে কমিটিই নেই সেখানে নেতা থাকার প্রশ্নই আসে না। তাদের পাল্টা দাবি হল, জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে দেখে একটা মহল ভয় পেয়ে তাদের ওপর দায় চাপাচ্ছে। এই অভিযোগ আর পাল্টা অভিযোগের খেলা তো রাজনীতির মাঠে চলতেই থাকে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনাটা আসলে পোস্টাল ভোটিং সিস্টেমের একটা মারাত্মক দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। ঠিক তাই। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, ধরুন লেবার ক্যাম্পে, যেখানে একটা ছোট জায়গায় বা একটা নির্দিষ্ট ঠিকানায় শত শত শ্রমিক একসাথে থাকেন। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা। এখন নির্বাচন কমিশন যখন ওই একটা ঠিকানায় সবার ব্যালট পাঠিয়ে দেয়, তখন কি হয়? কোনো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী চাইলেই সবার ব্যালটগুলো একসাথে নিয়ে নিতে পারে। এতে কার ভোট কে দিচ্ছে বা ভোটার নিজের ইচ্ছায় ভোট দিচ্ছে কিনা তা নিশ্চিত করার কোনো উপায়ই থাকে না। তার মানে ভোটারের গোপনীয়তা আর স্বাধীনতা দুটোই মারাত্মক ঝুঁকির মুখে পড়ে যাচ্ছে। আপনার ভোট যে অন্য কেউ দিয়ে দিচ্ছে না, তার তো কোনো নিশ্চয়তা নেই। কোনো নিশ্চয়তা নেই। আর এখানেই সিস্টেমটার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভোটারের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং তার ভোটদানের স্বাধীনতা দুটোই নিশ্চিত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আচ্ছা, জামায়াতের এই ঘটনায় বিএনপি তো আর চুপ করে বসেনি। তাদের প্রতিক্রিয়া কি ছিল? বিএনপি স্বাভাবিকভাবেই প্রচণ্ড ক্ষুব্ধ। তারা নির্বাচন কমিশনের কাছে দ্রুত ব্যাখ্যা চেয়েছে। তবে বাহরাইনের ঘটনা তাদের উদ্বেগের একটা অংশ মাত্র। তাদের সবচেয়ে বড় আর অদ্ভুত অভিযোগটা হলো ব্যালট পেপারের ডিজাইন বা নকশা নিয়ে। ব্যালট পেপারের ডিজাইন, সেটা আবার কি রকম? বিষয়টা শুনতে খুব টেকনিক্যাল মনে হতে পারে,
কিন্তু এর ভেতরের অভিযোগটা বেশ গুরুত্বপূর্ণ। বিএনপির দাবি, পোস্টাল ব্যালটে তাদের প্রতীক ধানের শীষ এমন এক কোণায় রাখা হয়েছে যে সেটা নাকি সহজে চোখে পড়ে না। কিন্তু তার চেয়েও বড় সমস্যাটা অন্য জায়গায়। কোথায়? ব্যালটটা ভাঁজ করার যে নিয়ম, সেই নিয়ম মেনে ভাঁজ করলে নাকি ধানের শীষ প্রতীকটা ঠিক মাঝখান দিয়ে কেটে যায়। 1 মিনিট দাঁড়ান। ভাঁজ করলে প্রতীকটা কেটে যাচ্ছে? একটা জাতীয় নির্বাচনের ব্যালটে এটা কিভাবে সম্ভব? এটা কি চূড়ান্ত পর্যায়ের অবহেলা, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের মতে এটা কোনো সাধারণ ভুল বা অবহেলা নয়। তিনি এটাকে ভোটারদের বিভ্রান্ত করার একটা স্বপরিকল্পিত কৌশল হিসেবে দেখছেন। স্বপরিকল্পিত কৌশল? হ্যাঁ, তাদের ভয়টা হলো প্রতীকটা ঠিকমতো দেখতে না পেয়ে অনেক ভোটার হয়তো ভুল জায়গায় সিল দিয়ে ফেলবেন, অথবা তাদের ভোটটাই বাতিল হয়ে যাবে। একদিকে বিদেশে ব্যালট নিয়ন্ত্রণের ভয়, অন্যদিকে দেশের ভেতরে ব্যালটের নকশা নিয়ে কারচুপির আশঙ্কা, সব মিলিয়ে তারা বেশ চাপে আছে। এমন একটা অদ্ভুত অভিযোগের পর নির্বাচন কমিশন কি বলছে? তারা কি এটা শোধরানোর কোনো পদক্ষেপ নিয়েছে? নির্বাচন কমিশন প্রথমে জানায় যে তারা বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে। এমনকি তারা প্রয়োজনে নতুন করে ব্যালট ছাপানোর ইঙ্গিতও দেয়। আচ্ছা। কিন্তু এখানেই আরেকটা বড় সমস্যা তৈরি হয়। ততক্ষণে প্রায় 5 লাখের বেশি ব্যালট পেপার ছাপিয়ে বিদেশে পাঠানো হয়ে গেছে। ওহ, তার মানে তো অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, এখন নতুন করে ব্যালট ছাপানো এবং পাঠানো এক অসম্ভব কর্মযোগ্য আর অনেক ব্যয়বহুল। তার মানে ইসি একটা উভয় সংকটে পড়েছে। একদিকে বিএনপির মতো বড় দলের অভিযোগ, অন্যদিকে এতগুলো ব্যালট পরিবর্তন করার লজিস্টিক্যাল চ্যালেঞ্জ। ঠিক তাই। আর ইসির এই দ্বিধান্বিত পদক্ষেপে বিতর্কটা আরও জটিল হয়ে উঠেছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং জামায়াতে ইসলামীর মতো দলগুলো এখন পাল্টা অভিযোগ করছে। তারা কি বলছে? তাদের ভাষ্য, ইসি শুরু থেকেই বিএনপিকে খুশি করতে একপাক্ষিক আচরণ করছে। তাদের মতে ইসি বিএনপির অন্যায় আবদার শোনার জন্য প্রস্তুত, কিন্তু অন্য দলগুলোর যৌক্তিক দাবিগুলো তারা উপেক্ষা করছে। তার মানে ইসি এক পক্ষকে সামলাতে গিয়ে অন্য পক্ষের আস্থা হারাচ্ছে। পরিস্থিতিটা তো বেশ ঘোলাটে হয়ে যাচ্ছে। খুবই ঘোলাটে। জামায়াত আরও এক ধাপে গিয়ে অভিযোগ করেছে যে তাদের প্রার্থীরা নিয়ম মেনে সভা সমাবেশ করতে গেলে নাকি সরকারি কর্মকর্তারা বাধা দিচ্ছেন, জরিমানা করছেন, অথচ তাদের মতে বিএনপির প্রার্থীরা অবাধে প্রচারণা চালাচ্ছেন, কোনো বাধা ছাড়াই। সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, নির্বাচন কমিশন তাহলে কোনো দলেরই পূর্ণ আস্থা অর্জন করতে পারেনি। একদমই পারেনি। প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা নিয়েই এখন বড় একটা প্রশ্ন উঠে গেছে। এই সব অভিযোগ, পাল্টা অভিযোগ, নকশা বিতর্ক, এসবের শেষে মূল প্রশ্নটা হল, এই পোস্টাল ভোটের খেলাটায় তাহলে আসল সুবিধাটা কে পাচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন? প্রায় সব রাজনৈতিক বিশ্লেষকই একটা বিষয়ে একমত, আর তা হল পোস্টাল ব্যালটের এই জটিল খেলায় সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে জামায়াতে ইসলামী। কিন্তু কেন? বিদেশে তো তাদের কোনো অফিসিয়াল শাখা নেই, যেমনটা তারা নিজেরাই বলছে। তাহলে তারা এটা করছে কিভাবে? এর মূল কারণ হল জামায়াতের অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত সাংগঠনিক নেটওয়ার্ক, যা আসলে অফিসিয়াল শাখার উপর নির্ভরশীল নয়। মানে একটা গেইরেরেসমি কাঠামো? হ্যাঁ, যদিও তারা বিদেশে কোনো কমিটির কথা অস্বীকার করে, বাস্তবতা হল মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আমেরিকায় তাদের কর্মী এবং সমর্থকদের যে নেটওয়ার্ক আছে তা অন্য যে কোনো দলের চেয়ে অনেক বেশি ক্যাডারভিত্তিক এবং সুশৃঙ্খল। আর এই কাঠামোটাকেই তারা কাজে লাগাচ্ছে। ঠিক তাই। পোস্টাল ভোটের প্রক্রিয়াটা কিন্তু বেশ দীর্ঘ। প্রথমে ভোটার হিসেবে নিবন্ধন করা, তারপর ঠিকানা যাচাই, ব্যালট গ্রহণ করা, ভোট দেওয়া এবং সব শেষে সেটা ফেরত পাঠানো। এই পুরো প্রক্রিয়ায় সাধারণ প্রবাসীদের কিন্তু সাহায্যের প্রয়োজন হয়। এটা ঠিক। আর জামায়াতের কর্মীরা ঠিক এই সুযোগটাই নিতে পারে। তারা সাহায্য করার নামে ভোটারদের প্রভাবিত করতে পারে, বাড়ি বাড়ি গিয়ে ব্যালট সংগ্রহ করা বা নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে উদ্বুদ্ধ করার মতো কাজগুলো তাদের সুসংগঠিত নেটওয়ার্কের জন্য অনেক সহজ হয়ে যায়। আর বাহরাইনের ভাইরাল হওয়া ভিডিওটি এই আশঙ্কারই একটা বাস্তব উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। ঠিক ধরেছেন। বিশ্লেষকরা মনে করছেন বাহরাইনের ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটা জামায়াতের সেই গভীর এবং সুশৃঙ্খল নেটওয়ার্কের একটা ঝলক মাত্র। আর তাদের এই সাংগঠনিক শক্তির কারণেই কিন্তু বিএনপি কিছুটা হলেও ভীত। না, কারণ তাদের সাংগঠনিক কাঠামোটা এতটা ক্যাডারভিত্তিক নয়। একদম।
ঐতিহাসিকভাবে প্রবাসীদের মধ্যে বিএনপি বেশ জনপ্রিয় হলেও তাদের সাংগঠনিক কাঠামো জামায়াতের মতো এতটা নিবিড় নয়। ফলে এই কৌশলগত লড়াইয়ে তারা পিছিয়ে পড়ার আশঙ্কা করছে। তাহলে পুরো ব্যাপারটা যা দাঁড়ালো তা হলো গণতন্ত্রকে প্রসারিত করার একটা দারুণ উদ্যোগ পোস্টাল ভোট এখন রাজনৈতিক অবিশ্বাস, প্রাতিষ্ঠানিক দুর্বলতা আর কৌশলগত লড়াইয়ের কারণে একটা বিরাট বিতর্কের জন্ম দিয়েছে। হ্যাঁ, এটা এখন আর শুধু একটা ভোটিং পদ্ধতি নেই, বরং দলগুলোর জন্য একটা নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আর এই যুদ্ধের মাঝখানে চাপা পড়ে যাচ্ছে লক্ষ লক্ষ সাধারণ প্রবাসীর প্রকৃত গণতান্ত্রিক অধিকার। এবং তাদের ভোটের গোপনীয়তার প্রশ্ন। আজকের এই আলোচনা থেকে তাই একটা চূড়ান্ত প্রশ্ন রেখে যেতে চাই। যখন কোনো নতুন প্রযুক্তি বা ব্যবস্থা একটা গভীরভাবে বিভক্ত এবং অবিশ্বাসপূর্ণ রাজনৈতিক কাঠামোতে প্রবেশ করে, তখন কি সেটা আসলেই গণতন্ত্রকে শক্তিশালী করে? নাকি পুরনো সংঘাত আর লড়াইগুলোর জন্যই কেবল একটা নতুন এবং আরও জটিল ক্ষেত্র তৈরি করে দেয়? আর এই পুরো প্রক্রিয়ার ওপর সাধারণ ভোটারের যে আস্থা, তার কি হবে? এই বিষয়টি নিয়ে আমাদের সবারই ভাবার অবকাশ রয়েছে।